এসব আবার কি কথা? আমার পেটে ব্যাঙই বা ঢুকবে কেন? রোজ নিজের মুখ আগের ন্যায় গম্ভীর রেখে কাঁধ উঁচিয়ে বললাম, তাহলে তুই কেন বললি খিদে নেই তোর? সে তো খাবার খেয়েছিলাম, ওইদায় ক্ষুধা লাগেনি আর। রোদ্র এবার খামখেয়ালি ছাড়ল, গম্ভীর মুখে অরিনকে বলল, নিচে চল, খাবার খাবি। না, আমি যাব না, ক্ষুধা নেই আমার। ও এর কথা মেজাজ খারাপ হলো রোজের। সেটা দাঁত কিরমিট করে বলে উঠছে, এই ঘাড়তারা, এই আমার সাথে ঘাড়তারা আমি করবি না। তোর কাছে শুনতে চাইনি তুই কি করতে চাস বা না চাস। তোকে নিচে যেতে বলেছি, ব্যাস যাবি। এ নিয়ে আরেকবারও তেরামি করবি না। অরিন এহেন ধমকে চুপসে গেল, দমল না যেন। মেয়েটা আবারও নাকচ করে উঠে রোজের কথা পিছে। রোজ এবার দ্বিগুণ কর্কশ কণ্ঠে খিকি উঠে, আর একবার শুধু না বল, থাপড়িয়ে কানের নিচ গরম করে ফেলবো। বেয়াদব, বেশি নরম হয়ে গেছে বিধায় মাথায় চড়ে বসেছিস। একেবারে মাথা থেকে নামিয়ে তুলে আছাড় মারবো একটা। এমনিতেই তোর কিন্তু মার পাওনা আছে। তুই অসুস্থ বিধায় তখন ছেড়ে দিয়েছি বলে এখনো যে ছেড়ে দেবো এটা ভাবিস না কিন্তু। মাথাটা ইতোমধ্যে আগুন জ্বলছে আমার, তাই দয়া করে আগুনে আর ঘি ঢালিস না। বিশ্বাস কর, এবার কিন্তু সত্যি নিজের সকল সীমাবদ্ধতা ছাড়িয়ে ফেলবো আমি। অরিন দুরু দুরু বুকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভারত চোখ দুটো তার ফ্লোরের উপর তাক করে রাখা, পা দুটো বুঝি জমে গিয়েছে এক জায়গায়। মেয়েটা পারছে না এক বিন্দু নড়তে। সম্পূর্ণ শরীর জুড়ে বইছে মৃদু মন্দ কম্পন। রোজ কিয়ৎক্ষণ কোমরের উপর হাত চেপে ঘন ঘন নিঃশ্বাস পেল না। রাগ কমছে না তার। মেয়েটা এত অবাধ্য হয়েছে না। একে এখন উচিত শিক্ষা দিতে না পারলে মাথাটা ঠান্ডা হবে না তার। রৌদ্র গোমর থেকে হাত সরিয়ে এদিক ওদিক তাকে কিছু একটা খুঁজতে লাগলো। পরক্ষণেই অরিনের পড়ার টেবিলের উপর পড়ে থাকা রাবারের স্কেলটা দেখতে পেয়ে সেদিকে ছুটে গেল সে। অরিন আর চোখে তাকে দেখলো সবটা। অতঃপর রৌদ্রকে স্কেলটা হাতে নিতে দেখে আঁতকে উঠেছে। ভয়ার্ত কণ্ঠে হক চকিয়ে বলতে লাগলো, আল্লাহ গো, ভাই ভাই মাফ করেন, আমি যাচ্ছি না। কথাটা বলি নিজের হাতে জিভ কাটলো অরিন। যাহ, লোকটাকে আরেক ধাপ চটিয়ে দিল সে। এমনিতেই ওর মুখে ভাই ডাকটা শুনতেই পায় না রৌদ্র, তার উপরই কাণ্ড। এগিয়ে হয়তো বলে সোনাই সোহাগা। অরিন ভয়ার্ত চোখে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র দৃঢ় চোয়ালখানা কেমন শক্ত হয়ে ফুটে উঠেছে। লাল হয়ে যাওয়া চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অরিন ভয়ার্ত ঠোক গেলে এক পা করে পেছোতে লাগলো। রৌদ্র হাতের স্কেলটা নিয়ে সামনে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো, আমি তোর ভাই লাগি? অরিন ভয়ে ভয়ে ভুলক্রমে হাস্যচোখ মাথা নাড়াতে গিয়েও থেমে গেল যেন। পরক্ষণে নিজেকে শুধরে নিয়ে পরপর ডানে বামে মাথা নাড়িয়ে না বললাম না না, বাকিটা বলার মতো আর ধৈর্য কুলালো না অরিনের। মেয়েটা ব্যান্ডেজ হাতেই দৌড়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। রোজ পেছন থেকে ছুটে আসে। ছেলেটা পেছন থেকে সতর্ক বাণী ছুড়ে বলে ওঠে, আস্তে দৌড়া সানশাইন, পড়ে যাবি কিন্তু। কি শুনে কার কথা? অরিনটা তো যান হাতে নিয়ে ছুটছে এক প্রকার। ভাব এমন একটু থেমে গেলে রোজ এসে খপ করে ধরে ফেলবে থাকে। দেখতে দেখতে কেটে গেল মাঝের একটি দিন। আজকে রাতেই হবে কবির সাহেবের অপারেশন। এসান বাড়ির পরিবেশ আপাতত থমথমে। গতকালকে রোজ বাড়ির সবাইকে জানিয়েছে অপারেশনের কথা। যা সোনা মাছও বাড়িতে যেন এক প্রকার হাউমাউ শুরু হয়ে গিয়েছিল। জুবাইদা বেগম তো কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছিলেন দুবার। মানুষটার স্বামীর জন্য পুরোই দিকবেদিক শূন্য হয়ে পড়েছিলেন। মাইমুনা বেগম আর রাইসা বেগম শত চেষ্টা করেও দুর্বল জুবাইদা বেগমকে শান্ত করতে বরাবরই ব্যর্থ হয়েছেন। অবশ্যই রোজ যখন মায়ের কাছে এসে মাকে বুকে জড়িয়ে বিভিন্নভাবে বুঝিয়েছে, তখন গিয়ে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছেন জুবাইদা বেগম। সাব্বির সাহেব তো এমনিতেই দুর্বল হয়ে পড়েছিলেন। তারপরে ভাইয়ের অমন অপারেশনের কথা শুনে মানুষটা বিছানায় ধরে ফেললেন। সেই গতকাল থেকে জ্বর নিয়ে পড়ে আছেন লোকটা। ক্ষণে ক্ষণে দুর্বল শরীরটা নিয়ে ছুটে যেতে চান ভাইয়ের কাছে। রাফিয়া বেগম, তায়েব সাহেব আর অনেক মিলেই তো সামলাচ্ছেন তাকে। রুহিও গতকালই বাড়িতে চলে এসেছে। রেহান এসেছে বইকি। রুহির তো কাঁদতে কাঁদতে বেহাল দশা। মেয়েটা আবার খানিকটা নাজুক ধাঁচের কিনা, তাতে অবশ্য সামলাচ্ছে রেহানেই। এছাড়াও বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে এক প্রকার উৎকণ্ঠা। তাসিক সাহেব গত 3টি দিন যাবৎ এদিক ওদিক ছোটাছুটি করে যাচ্ছে। বড় ভাই দুজনেই তো অসুস্থ হয়ে পড়েছে। তাদের ব্যবসা বাণিজ্যের কার্যক্রম যে এক কথায় লাটে উঠেছে।
সে তো তাসিক সাহেব বিষিয়ে যাওয়া মনে খানিকটা কাজ নেড়েচেড়ে দেখছেন। অফিসের সকল স্টাফদের আপাতত কোনো রকম কাজের উপরেই বরাদ্দ রেখেছেন। কোনো রকমের কাজের উপর বরাদ্দ রেখেছেন। তিনি তো আর ব্যবসা সম্বন্ধে অত কিছু বুঝেন না, তবু যতটুকু পেরেছেন ততটুকু করেছেন আর কি। এরই মধ্যে মেরিনও সপরিবারে গতকাল এসে হাজির হয়েছে এহসান বাড়িতে। মানুষটা তো এমনিতে নরম স্বভাবের, তার উপর ভাইয়ের এহেন করুণ অবস্থায় একেবারে যেন মূর্ছা প্রায় তিনি। জুবাই সাহেব আর্জেন্ট ছুটি নিয়ে এসেছেন। একজন সেনাবাহিনী ভারপ্রাপ্ত কর্মকর্তা তো আর অত সহজে ছুটি পায় না। জুবাই সাহেব গতকাল একবার দেখে এসেছেন কবির সাহেবকে। তখন অবশ্য কবির সাহেবের সঙ্গে সরাসরি দেখা করার অনুমতি ছিল না, তাই তিনি দূর থেকেই দেখে এসেছেন মানুষটাকে। আরেকদিকে বাড়ির ছোট সদস্যরা সকলেই অরিনের দেখভালে নিয়োজিত হয়ে আছে। মেয়েটা আবার হাত নাড়িয়ে কোনো কাজ করতে পারে না যে, তাই তার ছোট ভাই বোনরা মিলে তার দেখভাল সদস্য থাকছে। তাছাড়া গতকাল থেকে কেন যেন গোমরা মুখও হয়ে আছে সে। স্নিগ্ধ মুখখানায় স্পষ্ট লেপ্টে আছে উদ্বিগ্নতার ভার। হয়তো বাড়ির চলমান পরিস্থিতি দায়ী এসবের জন্য। সকাল পেরিয়ে বিকেল হতে চললো, তবু এহসান বাড়ির মানুষগুলোর পেটে দানা পানি পড়েনি। আর পড়বি বা কিভাবে? আর কিছুক্ষণ পরেই তো বাড়ির মুখ্য মানুষটার অপারেশন। রোদ্রে করার নির্দেশ কেউ যেন হসপিটাল না আসে, বিশেষ করে মহিলা মানুষ। সেই কথা অনুযায়ী বাড়ির সকলেই ভার হয়ে আসা হৃদয়ে বসে আছেন বাড়িতেই। শুধুমাত্র তাসিক সাহেব আর রেহান, এরা দুজনেই গিয়েছিল হসপিটালে। জুবাইদা বেগম সেই দুপুর থেকে জায়নামাজে বসে আছেন। হয়তো তিনি রবের দুয়ারে প্রার্থনা করছেন স্বামীর জন্য। রৌদ্র প্রায় ব্যস্ত পায়ে নিজের কেবিনে এসে ঢুকলো। হাতে তার এক গাদা কাগজপত্র। আজ রাত 8টার দিকে বাবার অপারেশন করবে সে। এই নিয়ে মনে মনে দুশ্চিন্তার শেষ নেই ছেলেটার। রৌদ্র কেবিনে ঢুকে আশেপাশে না তাকে সোজা গিয়ে বসলো নিজের চেয়ারে। কিয়ৎক্ষণ বাদে তার কর্ণকুরে পৌঁছল একজনের রাজভারী কঞ্চ। রৌদ্র তার হাতের ফাইলগুলো থেকে দৃষ্টি সরিয়ে আলগোছে টাকের উৎসের দিকে তাকাতে দেখতে পায় অদূরে সোফায় গা এলে বসে আছে রেহান। রৌদ্র ফ্রি গোটায় গম্ভীর কণ্ঠে বলে, তুই কখন এলি? রেহান প্রত্যুত্তরে মৃদু হাসল। বসা ছেড়ে উঠে এলো রৌদ্রের কাছে, বলল, ও তো মনোযোগ দিয়ে কি ভাবছিলি, যার জন্য ঘরে কেউ আছে কি নেই তাই দেখতে পেলি না? এমন কথা রৌদ্র খানিকটা নড়ে চড়ে বসল। টেবিলের উপর দু হাতের কোনোই ঠেকে মাছটা রাখলো হাতের উপর। কিয়ৎক্ষণ সময় নিয়ে চুপ করে রইল ছেলেটা। পরক্ষণে কেমন যেন ধরে আসা কঞ্চে বলতে লাগলো, ভীষণ টেনশন হচ্ছে রেহান। আমি পারবো তো সবটা? রেহান হালকা হেসে রৌদ্রের কাঁধ চেপে ধরল। খানিকটা ঝাঁকিয়ে ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলতে লাগলো, চিন্তা করিস না, আই নো ইউ ক্যান ডু ইট। রৌদ্র গম্ভীর মুখে মাথা ঝাঁকালো। পরক্ষণেই মনে মনে ভাবতে লাগলো, আদৌ সবটা ঠিক মতো হবে তো? ডক্টর রুদ্র, প্রেসিডেন্ট ইজ কলিং ইউ, প্লিজ কাম ফাস্ট। ফোনের ওপাশ থেকে ভেসে আসা রেসিডেন্ট ডক্টরের কথায় মৃদু সুরে উত্তর দিল রৌদ্র। ইয়া আই এম কামিং বলেই সে কলচে খেচে দেয়। কিছুক্ষণ চুপ থেকে ভাবতে থাকে পরবর্তী পদক্ষেপ নিয়ে। ইতিমধ্যে সে বুঝে গিয়েছে কেন তাকে ডাকা হচ্ছে। হয়তো তার কেরিয়ার অথবা বাবা, দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার সময় এসে গেছে। রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তারপর আর কোনো দিকে না তাকে সোজা বেরিয়ে যায় কেবিন থেকে। মেডিকেল বোর্ডরুমে উপস্থিত সবাই বুঝে ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ডক্টর রৌদ্রের জন্য। কিয়ৎক্ষণ বাদে বোর্ডরুমে বুক চান করে প্রবেশ করে রৌদ্র। ছেলেটার মুখ একেবারে গম্ভীর। চোখে এঁটে থাকা চিকন নীল ফ্রেমে চশমাটি আড়াল করে রেখেছে এই দাম্ভিক পুরুষের গাম্ভীর্যে ভরা বিরাট চোখ দুটো। রৌদ্র এসে সকলের উদ্দেশ্যে সালাম জানায়। প্রেসিডেন্ট গম্ভীর মুখে মাথা নেড়ে উত্তর করলেন সালামের। অতঃপর তিনি তার গম্ভীর মুখে রৌদ্রের উদ্দেশ্যেই বললেন, ডক্টর রৌদ্র, আশা করি আপনি জানেন আপনাকে এখানে কেন ডেকে নিয়ে আসা হয়েছে। রৌদ্র মাথা নাড়ায়, রাজভারী কণ্ঠে বলে উঠছে, জি স্যার, আমি জানি। দ্যাট ইজ কোয়াইট ইজি ফর আস। সো ডক্টর রৌদ্র, আপনি কি এখনো চাচ্ছেন এই অপারেশনটা করতে? রৌদ্র তৎক্ষণাৎ জবাব দিল, জি স্যার, আমি যাচ্ছি। প্রেসিডেন্ট
সরু চোখে তাকিয়ে রইলেন রৌদ্রের দিকে। ছেলেটার চোখে মুখে কেমন যেন অসন্তুষ্টির ছাপ স্পষ্ট লেপটে আছে। হয়তো তিনি রৌদ্রের এহেন জবাবে খুশি হতে পারেনি। প্রেসিডেন্ট গম্ভীর মুখে চেয়ারে গা এলিয়ে বসলেন, কিছুক্ষণ সময় নিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আপনি এগ্রিমেন্টটাই সাইন করে দিন। অ্যাজ ইউ ডিসাইডেড, আপনার অপারেশনে বিন্দুমাত্র হেরফের হলে সবটার জন্য কেবলমাত্র আপনিই দায়ী থাকবেন। রৌদ্র সটন হয়ে দাঁড়িয়ে মাথা নাড়লো, এগিয়ে এসে টেবিলের উপর এগ্রিমেন্টের কাগজের পাশে পড়ে থাকা কলমটা হাতে তুলে নিল। তারপর এগ্রিমেন্টের দিকে তাকাতে রৌদ্রের কল্পনায় সেথায় ফুটে উঠল তার সাথে ডক্টরের অ্যাবসেন্টটা, যাকে পাওয়ার জন্য তার শত শত রাত গিয়েছে অক্লান্ত পরিশ্রমে। এক মুহূর্তর জন্য রৌদ্রের হাতটা যেন অজান্তেই কেঁপে উঠল খানিকটা। পাশে বসে থাকা প্রেসিডেন্ট তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন সেই ক্ষুদ্র কম্পন। রৌদ্র তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে। কিয়ৎক্ষণ বাদে চোখ মেলে আবারও পেপারের দিকে তাকাতে এবার সেতে ফুটে ওঠে তার বাবার হাসি মুখটা। রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই শানুবদ্ধ চমৎকার হাসির দিকে। মনের অন্তরস্থল থেকে বয়ে যাওয়া এতক্ষণে সকল দ্বিধা দ্বন্দ্বই যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল তার। কিছু সময় পেরোনোর পর রৌদ্র হাসি মুখে এগ্রিমেন্টের কাগজে সই করে দেয়। তারপর সেই কাগজটা প্রেসিডেন্টের দিকে মৃদু ঠেলে দিয়ে চমৎকার হাসলো ছেলেটা। প্রেসিডেন্ট অবাক হয়ে দেখলেন সে হাসি। হয়তো তিনি ভাবছেন নিজের সম্পূর্ণ কেরিয়ারকে ঝুলন্ত রাখার শোকে কি পাগল হয়ে গেল ছেলেটা। রৌদ্র হাসি মুখে বলল সকলের উদ্দেশ্যে, আমি তাহলে গিয়ে প্রস্তুত হই অপারেশনের জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য। হাসছি। বলেই সে কোনো রূপ কাল বিলম্ব না করে চলে গেল বেডরুম থেকে। এদিকে তার চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে ডক্টর আহমেদ ব্যঙ্গ করে বলেছেন, Sas, I fully decision. কথা কর্ণগোচর হওয়া মাত্রই শ্লেষাতক হাসলেন প্রেসিডেন্ট। লোকটা বসা ছেড়ে উঠে দাঁড়ান নিজ দাম্ভিকতার সাথে। তারপর ডান পকেটে হাত গোজে বেশ ভাব নিয়ে বলতে লাগলো, সে যে কত বড় সাহসী সিদ্ধান্ত নিয়েছে তা বুঝতে হলে আপনাকে আরও কিছুটা মস্তিষ্ক কাটাতে হবে। টিল ডেট ওয়েট অ্যান্ড ওয়াচ। অগত্যা এমন কথা আবারও সেদিনের মতোই হাসি মুখটা থমথমে হয়ে গেল ডক্টর আহমেদের। তিনি মনে মনে বলতে থাকেন, ধুর, একটা কথা বলেও শান্তি নেই এখানে। ডক্টর রৌদ্রের বিরুদ্ধে কিছু বললেই যেন ফুসকে পড়ে প্রেসিডেন্টের গায়ে চত্ব সাপ। বিকেল 5:30। দুর্বল কবির সাহেব ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। সারাদিন ধরে অক্সিজেন চলছে নাকে ক্যানুলা দিয়ে। একজন নার্স এসে বেশ খানিকটা সময় নিয়ে ওনার ব্লাড প্রেশার, হার্টবিট, অক্সিজেন স্যাচুরেশন সব মেপে নিলেন। কবির সাহেবকে গতকাল রাতে জানিয়ে দেওয়া হয়েছে আজকের সার্জারির ব্যাপারে। মানুষটার মানসিক একটা পরিস্থিতির ব্যাপারও তো থাকে। তাছাড়া রৌদ্র সকালে এসে কবির সাহেবের ইকোকার্ডিওগ্রাম, এনজিওগ্রাম এবং ব্লাড রিপোর্ট দেখে নিশ্চিত হয়েছে যে বাইপাস ছাড়া আর কোনো উপায়ও নেই। তাই সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এই যায় আজ কবির সাহেবের বাইপাস সার্জারি হবে। 8 ঘন্টার সময় পেরোতেই শুরু হয় কবির সাহেবের অপারেশনের চূড়ান্ত পূর্ব প্রস্তুতি। 8 ঘন্টা সময় পেরোতেই শুরু হয় কবির সাহেবের অপারেশনের চূড়ান্ত পূর্ব প্রস্তুতি। সারাদিন ধরে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয়নি মানুষটাকে, কেননা নীল পার আড়াল অ্যাম্পিয় নির্দেশ ছিল। কারণ অ্যানেস্থেসিয়ার সময় পেট ফাঁকা থাকা আবশ্যক। কবির সাহেবের ইন্ট্রোভেনাস প্রস্তুতি শুরু হয়েছে। একজন নার্স এসে আইভি লাইনে ফ্লুইড দিচ্ছে। আরেকটা হাতে সেন্ট্রাল লাইন বসানো হয়েছে যেখান দিয়ে প্রয়োজন হলে জরুরি ঔষধ যাবে। অপরদিকে একজন পুরুষ নার্স এসে কবির সাহেবের বুকের এবং পায়ের যে অংশগুলো কাটা হবে সেখানটায় পরিষ্কার করে শেভ করে দিচ্ছে। শেভ করা শেষে জায়গাগুলোতে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে জীবাণুমুক্ত করে দিল। রৌদ্র গম্ভীর মুখে নিজের চেয়ারে বসে আছে। সামনে টেবিলে পড়ে আছে অপারেশনের সম্মতি ফর্ম। ছেলে হিসেবে এইটা যে তাকেই সই করতে হবে। রৌদ্রের মুখোমুখি চেয়ারে দুটোতে বসে আছে তশরিক সাহেব এবং রেহান। রৌদ্র কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল কাগজটার দিকে। তারপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে কলমদানি থেকে একটা কলম তুলে সই করে দিল কাগজটায়। অতঃপর দুজনের উদ্দেশ্যে বলল, আজকে আমার পরীক্ষা, বুঝলে? যেই পরীক্ষার একটা মাত্রই মোটো, ডু অর ডাই। তাসিক সাহেব লাল হয়ে আসা চোখ দুটো নিয়ে তাকালেন রৌদ্রের দিকে। আচ্ছা, লোকটা কি কাঁদতে চাচ্ছেন নাকি নিজের চোখের অশ্রুকণা লুকাতে চাইছে? রৌদ্র
এক পলক তাকালো চাচার দিকে, পরক্ষণে নিজের চোখ দুটো সরিয়ে এনে গম্ভীর কণ্ঠে বলল, বড় হয়ে গেলাম চাচ্ছু, বড্ড বড় হয়ে গেলাম। এই দেখো না, নিজের এই হাত দুটো দিয়ে আজকে নিজের বাবার জীবনের সবচেয়ে বড় ফয়সালাটা করে ফেললাম চাচ্ছু। এই পর্যায়ে কঞ্চ মোটা হয়ে আসলো রোজ। ছেলেটা খানিক ঢোক গিরে বলতে লাগলো, আব্বুর কিছু হবে না তো চাচ্ছু? আমি খুনি হয়ে যাব না তো? হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। এবার বুঝি নিজেকে আর ধরে রাখতে পারলো না তাসির সাহেব। লোকটা চেয়ারে বসে ঝুঁকে পড়লো সামনের দিকে, তারপর শরীরটা মৃদু দুলিয়ে কেঁদে উঠে মানুষটা কান্নার তোড়ে থেমে থেমে বললেন, আল্লাহ মালিক বাবা, আল্লাহ মালিক। সন্ধে সাতটা। কবির সাহেবকে ট্রলিতে চাপিয়ে থিয়েটারের সামনে থিয়েটারের সামনে নিয়ে আসে নার্সরা। থিয়েটারের সামনে আসে স্টিলের দরজাটা হা করে খুলে যায় দুদিকে। নার্স ধীরে সুস্থে ট্রলিটা থিয়েটারের দিকে ছেলে নিয়ে যেতে লাগলেন। আর মুহূর্তেই এক তীব্র ঠান্ডা এসে বাড়ি খেলো কবির সাহেবের গায়ে। পুরো অপারেশন থিয়েটারটা আলোয় ঝলমল করছে। কবির সাহেব একবার দুর্বল চোখ দুটো মেলে আশেপাশে তাকালেন। পুরো থিয়েটার জুড়ে কয়েকজন ডক্টর, সকলের গায়ে অ্যাপ্রন, মুখে মাস্ক, মাথায় ক্যাপ। এর মধ্যে কোনটা তার ছেলে তা বুঝতে পারছে না নেতিয়ে যাওয়া কবির সাহেব। নার্স ধীরে ধীরে কবির সাহেবকে বেডে বসালেন। তারপর একজন দক্ষ অ্যানেস্থেসিস্ট কাছে এসে বলেন, স্যার, এবার না হয় আল্লাহকে স্মরণ করে ঘুমিয়ে পড়ুন। কথা বলে তিনি হাতে থাকা অ্যানেস্থেসিয়াটা খুব দক্ষতার সাথে কবির সাহেবের শরীরে পুশ করে দিলেন। ইঞ্জেকশনের ছোঁয়া পেতে চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে আসে কবির সাহেবের, শরীরটা হয়ে আসে অবশ। আর তারপর কিচ্ছু আর টের পেলেন না মানুষটা। কবির সাহেবকে শুয়ে দেওয়া হলো অপারেশন টেবিলের উপর। মানুষটার ডান হাতে ক্যানোলা লাগানো, যেটার মাধ্যমে দেওয়া হলো জেনারেল অ্যানেস্থেসিয়া। কয়েক মিনিটের মধ্যে মানুষটার পুরো শরীর হয়ে গেল অচেতন। অ্যানেস্থেসিস্ট একটি অ্যান্ডোট্রাকিয়াল টিউব ঢুকিয়ে দিলেন কবির সাহেবের শ্বাসনালীতে, যেন আপাতত ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস দেওয়া যায়। অ্যানেস্থেসিস্ট নিজের হাতের কাজগুলো শেষ করে খানিকটা সরে দাঁড়ালেন। এবার এগিয়ে আসে কার্ডিও থেরাসিক সার্জন ডক্টর রোজর। তার সাথে রয়েছে তার পুরো টিম। তার টিমে রয়েছে একজন দক্ষ সহকারী সার্জন, নার্স, পারফিউশনিস্ট, যিনি কিনা হার্ট লাংস মেশিন চালাবেন। রৌদ্র এবার নিজের দৃষ্টি তীক্ষ্ণ করল। লম্বা একটা শ্বাস টেনে মনে টানলো এক বুক সাহস। কিয়ৎক্ষণ বাদে এসে তার গ্লাভস পরা ডান হাত বাড়ল সার্জনের দিকে। আর তখনই পাশে দাঁড়িয়ে থাকা সার্জন একটা ছুরি এগিয়ে দেয় রৌদ্রের হাতে। অতঃপর ছুরি দিয়ে শুরু হলো মিডিয়ান স্টারনোটমি। রৌদ্র দক্ষ হাতে ছুরি দিয়ে বুকের মাঝ বরাবর কাটতে লাগলো। তারপর স্টারনাল রিট্রাক্টর দিয়ে একটা একটা করে বুকের হাড় ঝাড়ি দিতে লাগলো, যেন হাড়টা স্পষ্টভাবে দেখা যায়। একদিকে রৌদ্রের বুক কাটায় ব্যস্ত, অন্যদিকে সহকারী সার্জন শুরু করে দিলেন নিজের কাজসমূহ। তিনি হার্ট লাংস মেশিন চালু হবার পূর্বে কবির সাহেবের দেহে হেপারিন দিয়ে দিলেন, যাতে করে মানুষটার শরীরে রক্ত না বাঁধে। তারপর তিনি হার্ট বন্ধ করে দেওয়ার জন্য একটি বিশেষ ঠান্ডা তরল, যার নাম কার্ডিওপ্লেজিয়া, সেটি পেশেন্টের গায়ে ইনজেক্ট করে দিলেন। মিনিট খানিক পেরোতেই ধীরে ধীরে হার্ট বন্ধ হয়ে এলো, হৃদস্পন্দন থেমে গেল পুরোপুরি। সহকারী সার্জন নিজের কাজ শেষ করে পারফিউনিস্টকে ইশারায় তার কাজ শুরু করতে বললেন। পারফিউশনিস্ট সার্জনের ইশারা পাওয়া মাত্রই নিজের কাজে মত্ত হলেন। তিনি নিপুণ হাতে হার্ট লাংস মেশিন চালু করে দিলেন। এখান থেকে পেশেন্টের গায়ে রক্ত চলবে এই হার্ট লাংস মেশিন দিয়ে, ডাক্তারি ভাষায় যাকে বলে কার্ডিও পালমোনারি বাইপাস। উক্ত কাজগুলো শেষে এবার শুরু হলো আরেক যুদ্ধ। কবির সাহেবের হৃৎপিণ্ডের যে জায়গাগুলোতে ব্লক হয়ে আছে
তার উপরে ও নিচে রক্ত চলাচলের একটা নতুন পথ বানাতে হবে। এর জন্য প্রয়োজন লিমা, বুকে থাকা একটি ধমনী কিংবা পায়ের শিরা। রৌদ্র এখনো বুকের হাড় ছাড়িয়ে হৃৎপিণ্ড উন্মুক্ত করতে ব্যস্ত। সে নিজের কাজের ফাঁকে ইশারায় সার্জনকে কিছু একটা করতে বলল। সার্জনও হয়তো বুঝে গেল সেই ইশারা। তিনি তৎক্ষণাৎ চলে গেলেন কবির সাহেবের পায়ের কাছে। কবির সাহেবের ডান পায়ের ওপর লম্বালম্বি ভাবে কিছু জায়গাটা ফাঁকা রেখে বাকিটা ঢেকে রাখা হয়েছে একটি সবুজ কাপড়ে। এখান থেকে 3টে পায়ের শিরা নেওয়া হবে। সহকারী সার্জন প্রথমে বেশ মনোযোগ দিয়ে দেখে নেন পায়ের শিরার অবস্থান, যেটা কিনা পায়ের ভেতরের দিকে থাকে, চাকনু থেকে উরু পর্যন্ত বিস্তৃত। কিয়ৎক্ষণ বাদে সার্জন শুরু করে দিলেন হার্ভেস্টিং। সহকারী সার্জন খুব যত্ন করে ছোট একটা কাটা দিলেন টাকনুর কাজটায়। এরপর পায়ের ভেতরে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা শিরাটি ধীরে ধীরে বের করে আনলেন তিনি। পরক্ষণেই প্রয়োজনীয় দৈর্ঘ্যের অংশটুকু কেটে নিলেন দক্ষ হাতে। এরূপভাবে 3টে শিরা কেটে নিলেন তিনি। সার্জনের সঙ্গে হেল্পিং হ্যান্ড হিসেবে দাঁড়িয়ে আছেন একজন নার্স, যার হাতে রয়েছে একটি মাঝারি সাইজের তরল ভর্তি স্টেরাইল কন্টেনার। সেই কন্টেনারে রয়েছে হেপারানাইজড স্যালাইন, অর্থাৎ রক্তের মতো লবণাক্ত তরল। সার্জন একে একে সবগুলো শিরা এনে রাখলেন হেপারানাইজড স্যালাইন। এবার এই অংশগুলোই ব্যবহার করা হবে হার্টে নতুন করে রক্ত সঞ্চালনের রাস্তা বানাতে। রৌদ্র মাথা কিঞ্চিত নিচু করে হার্টের ব্লকগুলো দেখছে। একে একে সবগুলো ব্লককে শনাক্ত করা শেষে সে সার্জনের উদ্দেশ্যে বলে উঠে, হ্যাভ ইউ ডান? সার্জন মাথা নাড়ায়, কণ্ঠ খাদে নামবে বলে, ইয়েস স্যার। বলেই সে নার্সের হাত থেকে স্টেরাইল কন্টেনারটা নিজের হাতে করে নিয়ে আসে রোদ্রের নিকট। বলে, হিয়ার ইট ইজ মাই স্যার। রৌদ্র এক পলক সরু চোখে তাকায় কন্টেনারের দিকে। ছেলেটা হালকা মাথা নাড়িয়ে পরবর্তী ধাপের দিকে এগোয়। কিছুক্ষণ পরেই শুরু হয় বাইপাস সার্জারি, সবচেয়ে সংবেদনশীল এবং জটিল অংশ। হৃৎপিণ্ডের ধমনীতে শিরা লাগিয়ে সূক্ষ্ম হাতে সেলাই করা। রৌদ্রের পাশে দাঁড়িয়ে আছে একজন বিচক্ষণ নার্স, যার হাতে ধরে রাখা একটা বড় মাপের স্টেরাইল ট্রে, যেখানে আছে সেলাই করার সামগ্রী। রৌদ্র হৃৎপিণ্ডের দিকে নজর রেখেই হাত বাড়ায় নার্সের দিকে। নার্স তৎক্ষণাৎ একটা ছোট .11 নং ব্লেড এগিয়ে দেয় রৌদ্রের হাতে। রৌদ্র ব্লেডটা হাতে নিয়ে ব্লকের অংশের নিচে থাকা ধমনীর উপর একটা সূক্ষ্ম কাট দেয়। তারপর পোস্ট সিজাস দিয়ে কাটটা একটু বাড়িয়ে শিরার মুখ ঢোকানোর মতো জায়গা করে নেয়। রৌদ্রর হাতে থাকা সিজারটা ট্রেতে রেখে দেয়। তারপর সে নিজের দক্ষ হাতে কন্টেনার থেকে একটা শিরা উঠিয়ে শিরার এক প্রান্তে সাবক্লেভিয়ান আর্টারিতে লাগিয়ে দেয়, যেখান থেকে রক্ত আসে। তারপর শিরার অন্য প্রান্তে লাগিয়ে দেয় ব্লক অংশের নিচের দিকে করন ফ্রি আর্টারিতে। এতে রক্ত নতুন পথে ব্লক এড়িয়ে চলে যায়। ব্যাপারটা ঠিক যেমনটা বাইপাস রোডে গাড়ি এসে ঘুরে যায়। রৌদ্র আবারও নার্সের দিকে হাত বাড়াতে নার্স একটা অটোমেটিক নিডল এগিয়ে দেয়। রৌদ্র হাত বাড়িয়ে তীক্ষ্ণ ছোট্ট সুইচটা নিয়ে নেয় এক হাতে, অন্য হাতে নিয়ে নেয় সুতা। তারপর শুরু হয় তার 2 হাতের সাহায্যে কাঁপন হীনভাবে সার্কুলার সেলাই। প্রতিটি সেলাইয়ের দূরত্ব প্রায় 1 মিলিমিটারেরও কম। সেলাইগুলো হচ্ছে এমনভাবে যেন রক্ত বের না হয় আর পথটা থাকে মসৃণ, কারণ বিন্দুমাত্র খসে থাকলেও রক্ত জমাট বাঁধতে পারে। এই মুহূর্তে রৌদ্রের দক্ষ হাতের আঙুলগুলোর মাঝে কোনো প্রকার কাঁপন নেই। রৌদ্রর সম্পূর্ণ কার্যক্রমে স্পষ্ট ফুটে উঠেছে তার চমৎকার পেশাদারিত্ব। প্রায় ঘন্টাখানেকের পর একে একে 3টে শিরা বসিয়ে গ্রাফট সম্পূর্ণ করলো রৌদ্র। এবার দেখার পালা শিরা দিয়ে সঠিকভাবে রক্ত চলাচল করছে কিনা। রৌদ্র গ্লাভস পরা হাতে সদ্য জোড়া লাগানো শিরায় হালকা চাপ দেয়। উদ্দেশ্য শিরার মাঝে কোনো লিক হচ্ছে কিনা তা দেখা। রৌদ্র একসঙ্গে 3টে শিরাই পরীক্ষা করে, দেখলো না কোথাও কোনো লিক অথবা ড্যামেজ নেই, সবগুলি ঠিকঠাকভাবে বসেছে। রৌদ্র মাস্কের আড়ালে ফুস করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর তার হাত এগিয়ে গেল বন্ধ হয়ে থাকা হার্টের দিকে। রৌদ্র হার্টের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সেথায় গরম স্যালাইন ঢালে।
তারপর অপেক্ষা করে মিনিট দুয়েকের জন্য। সাধারণত হার্ট শক্তিশালী হলেও গরম স্যালাইন দেওয়ার প্রায় সাথে সাথে নিজ থেকে রেসপন্স করতে শুরু করে, কিন্তু তার বাবার বেলায় এটা হচ্ছে না। হয়তো মানুষের হৃৎপিণ্ড বয়সের ভারে বেশ দুর্বল হয়ে পড়েছে। নির্ধারিত সময় পেরোনোর পরেও কবির সাহেবের হার্ট রেসপন্স না করে খানিকটা চিন্তিত হয়ে পড়ল উপস্থিত ডক্টর বৃন্দ। রোজ এবার আর কাল বিলম্ব না করে হার্টের গায়ে প্রেসিং ওয়্যার বসিয়ে দেয়। এরপর মেশিন চালু করে হালকা ইলেকট্রিক ইম্পালস দেওয়া শুরু করে। ইম্পালস দেওয়ার ফাঁকে রৌদ্র নিজের সরু দৃষ্টি ফেলে অদূরে মনিটরের উপর, যেখানে ইসিজির ঢেউ দেখা যাবে। এবার মিনিট খানিক পেরোতে ইসিজি মনিটরে স্পষ্ট ফুটে ওঠে কয়েকটি ঢেউ, PQRS-T। অবশেষে প্রতিটি ঢেউয়ের দেখাই মেল। রৌদ্র আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেল। সার্জন আর নার্সরাও হাসলো একটুখানি। যাক, অবশেষে হৃৎপিণ্ডেরও নতুন বাইপাসের রাস্তাগুলো দিয়ে ঠিকঠাক মতো রক্ত বইছে। তবে রৌদ্র আর সময় নষ্ট না করে পারফিউনিস্টকে ইশারা করে হার্ট লাঞ্চ মেশিন বন্ধ করে দিতে। যেহেতু এতক্ষণ রোগীর রক্ত চলাচল হার্ট লাঞ্চ মেশিন চালাচ্ছিল, সেহেতু এখন হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ফিরে আসে, মেশিনটি চালু রাখার কোনো দরকার নেই। পারফিউনিস্ট ধীরে ধীরে হার্ট লাঞ্চ মেশিন অফ করে দিলেন। এদিকে রৌদ্র আবারও সতর্ক চোখে শেষবারের মতো সব শিরা ধমনী সেলাই ঠিকভাবে কাজ করছে কিনা দেখে নেয়। এমনকি কোথাও রক্ত চাপ কম কিংবা রক্ত জমাট বাঁধছে কিনা এইসবও ভালোভাবে বড় করে নেয়। সব শেষে কোথাও কোনো ত্রুটি না পেয়ে সে উদ্যত হয় চেস্ট ক্লোজ করতে। রৌদ্রর বুকের হাড় যেটা কেটে রেখেছিল তা স্টেনলেস স্টিলের তার ওয়্যার দিয়ে নিপুণ হাতে জোড়া লাগাতে শুরু করে। প্রায় ঘন্টা খানিক চললো এই কাজ। তারপর শুরু হলো পেশি চামড়া সব স্তর একে একে সেলাই করে ঢেকে ফেলার কাজ। রৌদ্র নার্স এবং সহকারী সার্জনের সাথে নিয়ে বাকি কাজটুকু করে নেয়। যদিও প্রতিটি কাজ সময় সাপেক্ষ এবং ভীষণ ধৈর্য, তবুও রৌদ্র বিন্দুমাত্র হেরফের করছে না নিজের দায়িত্ব পালনে। আর করবেই বা না কেন? আজ তো ছেলেটা শুধু ডক্টর হিসেবে নয়, সে একজন সন্তান হিসেবে নিজের দায়িত্ব পালনে তৎপর হয়ে আছে। অবশেষে চামড়ার সকল স্তর ও সেলাই করা শেষ হলো। এবার হার্ট ও ফুসফুসের চারপাশে যে রক্তটা জমে গিয়েছে তা বের করার জন্য চেস্ট ড্রেন টিউব বসিয়ে দেয় রৌদ্র। এই টিউব সাধারণত 2-3 দিন থাকবে, এরপর সেটি খুলে ফেলা হবে নিজ আঙ্গিকে। প্রায় ঘন্টা 5 বিশাল এক যুদ্ধের মধ্য দিয়ে কবির সাহেবের বিরাট অপারেশন সম্পূর্ণ হলো। অপারেশন থিয়েটারে সকল ডাক্তার নার্স একযোগে আলহামদুলিল্লাহ বলে উঠে। আলহামদুলিল্লাহ স্যার, অপারেশন তো সাকসেসফুল। সহকারী সার্জন মৃদু হেসে বললেন। রৌদ্র ধীরে ধীরে মাথা ছাকায়। সেটা চোখে দুটোর কার্নিশে ইতিমধ্যে অশ্রু এসে হানা দিয়েছে। ভাব এমন হালকা একটু টোক্কা পড়লে বুঝি আলগোছে গড়িয়ে পড়বে তারা। রৌদ্র বুকটাও কেমন কেমন করছে। আশ্চর্য, সেটা এতক্ষণ ধরে এতবার একটা অপারেশন করলো, সেখানে কিন্তু একেবারের জন্য তার বুক কাঁপেনি। অথচ এখন দেখো, সেটা শুধু বুক না, তার সম্পূর্ণ শরীর জুড়েই যেন বইছে মৃদুমন্দ কম্পন। হয়তো এখনো নিজেকে বিশ্বাস করতে পারছেন রৌদ্র, হয়তো এখনো নিশ্চিত হতে পারছেন অপারেশনটা সাকসেসফুল। সহকারী সার্জন বুঝিয়ে গেলেন রৌদ্রের মনের অবস্থা। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন রৌদ্রের সন্নিকটে, নিচু কঞ্চে বললেন, স্যার আর ইউ ওকে? রৌদ্র তৎক্ষণাৎ চমকে উঠে খানিকটা। ছেলেটা বুঝি এতক্ষণে অনুমনস্ক হয়ে কিছুটা একটা ভাবছিল, তাই তো সার্জনের ডাক পেতে সে কেমন হকচকে উঠল। খানিকটা সময় নিয়ে নিজেকে সামলে রৌদ্র গম্ভীর কঞ্চে সার্জনকে জিজ্ঞেস করল, কিছু বললেন আমায়? সার্জন ছলছল চোখ জোড়া নিয়ে হাসলো খানিকটা, কিন্তু মুখে মাস্ক থাকায় সেই হাসি চক্ষু গোচর হলো না রৌদ্রের। সার্জন কিছুক্ষণ সময় নিয়ে বললেন, স্যার অপারেশন তো সাকসেসফুল, এবার আমরা পেশেন্টকে আইসিইউতে শিফট করে দেই। রৌদ্র এক পলক বাবার দিকে তাকায়। কবির সাহেবের নিস্তেজ মুখটার উপর এসে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বুকের উপর অসংখ্য কাটা ছেঁড়ার চিহ্ন, কোথাও কোথাও লহু লেগে আছে এখনো। দুজন নার্স মিলে যত্ন সহকারে পরিষ্কার করে দিচ্ছেন সেগুলো। রৌদ্রের বুক চিরে তৎক্ষণাৎ বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। সে কবির সাহেবের নিস্তেজ মুখটা পানে চোখ রেখেই বলে ওঠে, অপারেশন সাকসেসফুল হলেও পরবর্তী আশঙ্কা এখনো কেটে যায়নি ডক্টর, যতক্ষণ না আব্বুর। কথাটা শেষ হওয়ার আগেই থমকে যায় রৌদ্র। সে পরপর দুটো শুকনো ঢোক গিলে আবারও বলতে লাগলো, পেশেন্টের জ্ঞান যতক্ষণ না ফিরছে ততক্ষণে কিছুই বলা যাবে না। আপাতত ওনাকে আইসিইউতে শিফট করার ব্যবস্থা করুন।
কথাটা বলে রোজ চলে গেল থিয়েটারের ওয়াশরুমের দিকে। সার্জন তড়িঘড়ি করে পেশেন্টকে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করতে লাগলো। নার্সরা সকলে মিলে সকল যন্ত্রপাতি চেক করে কবির সাহেবকে একটা স্ট্রেচারে বেডে শুয়ে দেয়। তারপর ধীরে ধীরে বেডটি ঠেলতে ঠেলতে বাইরে বের করে আনে। বেডের পাশাপাশি হেঁটে আসছে সহকারী সার্জন। অন্যদিকে ওটির বাইরে অপেক্ষার বিষাক্ত প্রহর গুনছে রেহান, তায়েব সাহেব এবং তশরিফ সাহেব। তশরিফ সাহেব অস্থিরতায় সারা করিডোর পায়চাল চালাচ্ছেন। অপারেশন চলছে প্রায় 5.5 ঘন্টা যাবত। এখনো ভালো মন্দ কোনো খবর আসেনি ভেতর থেকে। রেহান চুপচাপ মুখের সামনে হাত ঠেকিয়ে বসে আছে করিডোরের এক পাশে লাগোয়া বেঞ্চের উপর। তায়েব সাহেব অদূরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছেন। মানুষটা বারে বারে হাতে কপালে ঘাম মুছছেন। এই মুহূর্তের মধ্যে বড় অস্থির কিনা।